ভালো থেকো, আমি আসছি। আশা করি আমি যে কথাগুলো তোমাকে বোঝাতে চেয়েছিলাম সে কথাগুলো তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো। শ্রাবণী সবার শেষে ডিনার করার জন্য নিচে নামলো। নিচে এসে দেখলো হেল্পিং হ্যান্ড মেয়েটা খাবারের টেবিলে সবকিছু গোছগাছ করে উঠিয়ে রাখছে। শ্রাবণী ধীর পায়ে টেবিলের দিকে এগিয়ে আসতেই মেয়েটা হাসি মুখে বলে উঠল, আরে আপামনি, আপনি নিজে আসতে গেলেন কেন? আমি তো আপনার খাবার এক্ষুনি উপরে নিয়ে যাচ্ছিলাম। শ্রাবণী এগিয়ে এসে চেয়ার টেনে বসলো, মৃদু হেসে বলল, তা দরকার নেই, আমি এখন অনেকটাই সুস্থ আছি। তোমাদের সবার ডিনার করা শেষ? হ্যাঁ, আমাদের সবারই ডিনার শেষ। এখন শুধু আপনি আর ইরাজ ভাই বাকি আছেন। শ্রাবণীর মুখটা চুপসে গেল। ও মিনমিন কণ্ঠে বলল, ইরাজ এখনো খায়নি? না, ভাই তো বাহির থেকে এসে সন্ধ্যায় সেই যে রুমের দরজা বন্ধ করেছে, তারপর আর রুম থেকে বের হয়নি। শ্রাবণী চিন্তায় পড়ে গেল। না চাইতেও ইরাজের যেন চিন্তা হতে লাগলো। মেয়েটা এক প্লেট খাবার বাড়তে বাড়তে বলল, আপামনি, আপনি খেয়ে নিন, আমি ইরাজ ভাইয়ের খাবারটাও উপরে ওনার রুমে পৌঁছে দিয়ে আসছি। কথাটা বলে মেয়েটা খাবারের প্লেট হাতে নিয়ে উপরের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। শ্রাবণী ওকে থামিয়ে দিল। চেয়ার থেকে উঠে মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে খানিকটা জড়তা নিয়ে বলল, তুমি টেবিলে ওগুলো গোছাতে থাকো, আমি ওনাকে খাবারটা পৌঁছে দিয়ে আসছি। মেয়েটা জোরপূর্বক খানিক হাসলো। শ্রাবণীকে যেতে দেবে কি দেবে না সেটা নিয়ে খানিকটা সংশয়ে পড়ে গেল। মেয়েটা কিছু বলার আগেই শ্রাবণের হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে উপরে যাওয়ার জন্য পা বাড়ালো। মেয়েটার কিছুই বলল না, চুপচাপ নিজের কাজে মনোযোগ দিল। ও যতদিন জানে ইরাজের বাবা মা শ্রাবণীকে অনেক আগেই ইরাজের জন্য পছন্দ করে রয়েছে, তাই এখানে ওর শ্রাবণীকে আটকানোটা নিতান্তই বোকামি হবে। শ্রাবণী গুটি গুটি পায়ে ইরাজের রুমের সামনে এসে আস্তে আস্তে রুমের দরজায় নক করলো। একবার নক করতেই ওপাশ থেকে ইরাজ উচ্চ স্বরে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলো, কে ওখানে? হঠাৎ ইরাজের এরকম লাউড ভয়েস শুনে শ্রাবণী হালকা কেঁপে উঠল। ও কিছু বলার আগে ইরাজ রুমের ওপাশ থেকে আবারও একইভাবে বলল, আমি ব্যস্ত আছি, কেউ আমাকে ডিস্টার্ব করো না প্লিজ, চলে যাও। শ্রাবণী কি বলবে বুঝে উঠতে পারল না। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে উসখুস করে জোরে একটা দরজা কয়েকবার ধাক্কা দিল। সাথে সাথে ওপাশ থেকে ইরাজ পায়ের শব্দ শোনা গেল। ইরাজ দরজা খুলতে খুলতে বিরক্ত ভরা রাগী কণ্ঠে বলে উঠল, একবার বললে তোমরা বুঝতে পারো না? বললাম না আমি ব্যস্ত আছি, তারপরেও কেন? পুরো কথাটা ইরাজ শেষ করতে পারলো না। তার আগেই দরজা খুলে শ্রাবণীকে প্লেট হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ও থেমে গেল। মুহূর্তের মধ্যে ওর সমস্ত রাগ উবে গেল। ওখানে একটা অবাক কণ্ঠে বলল, তুমি এত রাতে এখানে? শ্রাবণী চোখ তুলে তাকালো ইরাজের দিকে। দেখলো রিশানের কথাই ঠিক। এই কয়েকদিনে ইরাজের চোখ মুখের একদম নাজেহাল অবস্থা হয়েছে। মাথার চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট। চোখের নিচে এমনভাবে কালি জমেছে যেন মনে হচ্ছে কতগুলো রাত ঠিক মতো ঘুমায়নি। শ্রাবণীকে চুপচাপ ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ইরাজ ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কি হলো এভাবে তাকিয়ে কি দেখছো? শ্রাবণী খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। গলা খাকারে দিয়ে আমতা আমতা করে বলল, কোকো, কিছু না। শুনলাম আপনি রাতে কিছু খাননি, তাই আপনার ডিনারটা এখানে নিয়ে আসলাম। কথাটা বলে শ্রাবণী ইরাজের দিকে খাবারের প্লেটটা বাড়িয়ে দিল। ইরাজ রীতিমতো শকড হয়ে খাবারের প্লেটটা হাতে নিল। চোখ মুখে বিস্ময় নিয়ে বলল, তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো? ইরাজের প্রশ্নে শ্রাবণী আরো অপ্রস্তুত হয়ে পড়ল। দৃষ্টি নত করে জড়সড় হয়ে বলল, বাসার সবাই ঘুমিয়ে পড়েছে তো, তাই বাধ্য হয়ে নিয়ে আসলাম, না হলে আসতাম না। ইরাজ চোখ ছোট ছোট করে শ্রাবণীর দিকে তাকায়। স্পষ্ট বুঝতে পারল শ্রাবণী মিথ্যা কথা বলছে। ও মাথা নিচু করে ঠোঁট চেপে মৃদু হাসল। তারপর ঠোঁটের কোণে হাসিটুকু বজায় রেখেই জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো? না না না, নিচে গিয়ে খেয়ে নিব। নার্ভাস হয়ে কথাটা বলে শ্রাবণী চোরা চোখে এক পলক ইরাজের দিকে তাকালো। তারপর মাথা নিচু করে তাড়াহুড়ো করে দ্রুত পায়ে ওখান থেকে চলে আসলো। ইরাজ মলিন চেহারায় শ্রাবণীর যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ম্লান হাসলো। তারপর ফুস করে একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের দরজা বন্ধ করে দিল। আজ শুক্রবার সকাল 7টার দিকে শ্রাবণীর ঘুম ভাঙলো। পাশ ফিরে তাকাতেই দেখলো সূচনা বেডে নেই। ছুটির দিন সাধারণত সূচনা বেশ বেলা করেই ঘুম থেকে ওঠে। আজকে এত তাড়াতাড়ি উঠেছে দেখে শ্রাবণী বেশ অবাক হলো। তো বেশিক্ষণ এই ব্যাপারে মাথা ঘামালো না। ভাবলো আর্জেন্ট কোনো কাজ আছে, হয়তো তাই তাড়াতাড়ি উঠে পড়েছে। শ্রাবণী আপাতত ভীষণ ঘুম পাচ্ছে। কালকে লেট নাইট পর্যন্ত অফিসের কাজ করার কারণে ও ঘুমের জন্য চোখ খুলে ভালো করে তাকাতে অবধি পারছে না। তাই বেশি ভাবনা চিন্তা বাদ দিয়েও কিছুক্ষণ বেডে গড়াগড়ি খেয়ে আবার ঘুমের জগতে পাড়ি জমালো। শ্রাবণীর ঘুম ভাঙলো ঠিক সকাল 10টার সময়। ও আড়ামোড়া ভেঙে বেডের সাইডে হেলান দিয়ে বসে কিছুটা সময় ফোন স্ক্রল করলো। ফোন স্ক্রল করতে করতে শুনতে পেল নিচ থেকে অনেক মানুষের কথার আওয়াজ আসছে।
সাধারণত ছুটির দিন এই বাড়িতে সবাই বেলা 10টা থেকে 11টা পর্যন্ত নিজেদের রুমের মধ্যেই বসে থাকে, আর নইলে যে যার মতো ঘুমিয়ে থাকে। অথচ আজকে নিচে থেকে উচ্চস্বরে কথা বলার আওয়াজ আসছে, ব্যাপার কি? শ্রাবণী বেশ কৌতূহল হলো, তাই ও ফোন রেখে দ্রুত ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হলো। সিঁড়ির কাছে আসতেই শ্রাবণীর সর্বপ্রথম চোখ গেল ড্রয়িং রুমের সোফায় বসে থাকা ইরাজের দিকে। ইরাজকে এই সময় এখানে দেখেও ভীষণ অবাক হলো, কারণ ইরাজ 2 দিন আগেই কোনো একটা ইম্পর্টেন্ট কাজের জন্য বাসা থেকে বের হয়ে চলে গিয়েছিল। বলেছিল ওর ফিরতে বেশ কয়েকদিন দেরি হবে, তাহলে এত তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরল কীভাবে? এসব ভাবতে ভাবতে শ্রাবণীর চোখ গেল ইরাজের পাশে বসে থাকা ব্যক্তিগুলো দেখে। ইরাজ ছাড়াও ড্রয়িং রুমে রিশান, সূচনা, ইরাজের বাবা মা, এমনকি শ্রাবণী নিজের বাবা মাও বসে আছেন। নিজের বাবা মাকে এই বাড়িতে দেখে শ্রাবণী যেন আকাশ থেকে পড়ল। হতভম্ব হয়ে ড্রয়িং রুমে উপস্থিত সমস্ত ব্যক্তিদের দিকে তাকিয়ে রইল। নিজের চোখকেই যেন কিছুক্ষণের জন্য অবিশ্বাস করতে ইচ্ছে করলো। সবাই জমি আড্ডা দেওয়ায় ব্যস্ত, তাই এই মুহূর্তে শ্রাবণীকে কেউ লক্ষ্যই করলো না। শ্রাবণীর ছাই সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা ঘোরের মধ্যে 1 পা 2 পা করে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। নিচে নামতে নামতে শুনতে পেল শ্রাবণীর বাবা ইরাজের বাবা মাকে বলছে, সত্যি বলতে ইরাজ যখন আমাকে ফোনে সবটা বলছিল তখন আমার উপর ভীষণে রাগ হয়েছিল। ইচ্ছে করছিল ফোনের মধ্যে ঢুকে খুন করে ফেলি, কিন্তু ও যখন আমার সাথে দেখা করার জন্য করুণায় বিনয় করলো, আমার বাড়িতে এসে আমার সাথে 2 দিন সময় কাটালো, ক্ষমা চাইলো, তখন বুঝতে পারলাম আমি সেটাকে যতটা খারাপ ভেবেছি ততটা খারাপও না, কিছুটা হলেও ভালো। শ্রাবণীর বাবা কথাটা শেষ করতে না করতেই রিশান এক্সাইটেড হয়ে ওনাকে জিজ্ঞেস করলো, আর আমার ব্যাপারে আপনার কি ধারণা আঙ্কেল? আমিও তো ইরাজের সাথে গিয়ে আপনার রাগ ভাঙিয়েছি, 2 দিন আপনাদের বাড়িতে থেকেওছি। তাহলে আপনি শুধু ইরাজের একা প্রশংসা করলেন কেন? আমারও একটু প্রশংসা করুন। শ্রাবণীর বাবা রিশানের দিকে সরু চোখে তাকালেন, বললেন, তোমার আর কী বা প্রশংসা করবো, তোমার কথায় তো প্রচুর বুদ্ধি, তবে সেগুলো একটাও কাজের না, সব উল্টোপাল্টা পচা। তোমার কারণেই তো আজকে আমাদের সবার এই অবস্থা। শ্রাবণীর বাবার কথা শুনে রিশান ঠোঁট ফুলিয়ে ওনার দিকে তাকালেন, খানিকটা অভিমানী কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি সেটাই। অজাক করলো গজা, আর দোষ হলো সব মগার। রিশানের কথায় শ্রাবণীর বাবা মা সহ অট্টহাসিতে ফেটে পড়লো। হাসতে হাসতে ইরাজের চোখ পড়লো শ্রাবণীর দিকে। শ্রাবণী নিচে নেমে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে এক দৃষ্টি তোর বাবা মার দিকে তাকিয়ে আছে। আজকে প্রায় 10 মাস পর এই মানুষ দুটোকে আবার চোখের সামনে দেখছে, তাদের হাস্যজল মুখখানা দেখছে। শ্রাবণী পলকহীন দৃষ্টিতে বেশ অনেকটা সময় ওর বাবা মার দিকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতে কখন যে চোখ থেকে অশ্রুখানা এসে ভিড় করলো সেটাও টেরই পেল না। এর মধ্যে সবাই দৃষ্টি পড়লো শ্রাবণীর দিকে। শ্রাবণীর মা দ্রুত বসা থেকে উঠে দৌড়ে এসে মেয়েকে 2 হাতে আগলে বুকের সাথে চেপে ধরলেন। খুশিতে ওনার চোখ দুটো পানিতে টলমল করে উঠল। শ্রাবণী শির দ্বারা দিয়ে শীতল স্রোত বয়ে গেল। খুশিতে পুরো শরীর কম্পন ধরল। নীরবে 2 চোখ বেয়ে নোনা জলের ধারা নামতে লাগলো। শ্রাবণীর মা মেয়েকে বুক থেকে তুলে ও থুতনি ধরে পুরো মুখে চুমুতে ভরিয়ে দিতে লাগলেন। কান্না ভেজা কণ্ঠে আদরে স্বরে জিজ্ঞেস করলেন, ভালো আছিস মা? শ্রাবণী অতিরিক্ত খুশি আর কান্নার কারণে কিছুই বলতে পারছে না, শুধু ওপর নিচে ঘাড় নাড়িয়ে হ্যাঁ সূচনা জবাব দিল। ওখানে উপস্থিত সবাই মনোমুগ্ধ হয়ে তাদের মা মেয়ের ভালোবাসাময় আবেগী মুহূর্তটা 2 চোখ ভরে দেখতে লাগলো। শ্রাবণীর বাবা বসা থেকে উঠে দাঁড়িয়ে নরম কণ্ঠে বলে উঠলেন, শ্রাবণী মা। বাবার ডাকে শ্রাবণী চমকে তাকালো বাবার দিকে। উনি চোখ দিয়ে ইশারা করলেন শ্রাবণীকে ওনার কাছে আসতে। শ্রাবণী ছুটে গিয়ে ওর বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। উনি শ্রাবণীর মাথায় হাত রাখলেন। শ্রাবণী নিজেকে আর সামলাতে পারল না, ফুপিয়ে কেঁদে উঠল। ও কখনো ভাবতেই পারেনি ও জীবনে আবার কখনো বাবা মাকে সামনাসামনি দেখতে পাবে। ভেবেছিল ওর বাবা মা ওকে কখনো ক্ষমাও করবে না, আর ও কখনো ওর বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়াতেও পারবে না। মেয়ের কান্না দেখে শ্রাবণীর বাবা চোখের পানি চলে আসলো। যতই ভুল করুক, শ্রাবণী তো ওনার একমাত্র মেয়ে। মেয়ের কান্না দেখে কিভাবে নিজেকে কঠোর করে রাখবেন? রাগে অভিমানে গ্রামের লোকদের অপমানে এতদিন মেয়ের দিকে মুখ ফিরিয়েছিলেন ঠিকই, কিন্তু মেয়েকে মনে মনে সবার অগোচরে উনি তো শ্রাবণীর জন্য কষ্ট পেয়েছেন। শ্রাবণী কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, সেটা নিয়ে প্রতিনিয়ত চিন্তা করে উতলা হয়েছেন। এসব ভেবে উনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। নিজেকে সামলে শ্রাবণীর মাথায় হাত বোলাতে বোলাতে অনুতপ্ত ভরা কণ্ঠে বলে উঠলেন, আমি দুঃখিত মা, আমার তখন অতটা কঠিন হওয়া উচিত হয়নি। আমার উচিত ছিল তোমাকে একটু ভালো করে বোঝা, কিন্তু আমি সেটা না করে উল্টো আমার পছন্দটাকে জোর করে তোমার ঘাড়ে চাপিয়ে দিয়েছি। আমাকে মাফ করে দিও মা, আমার ভুল হয়ে গেছে, বড্ড ভুল হয়ে গেছে। এসব শুনে ওর কান্নার গতি আরও বেড়ে গেল। এতদিনে চেপে রাখা কষ্টগুলো সব যেন একসাথে চোখের পানি হয়ে বের হয়ে আসলো। শ্রাবণীর কান্না দেখে ইরাজের মাও গোপনে নিজের চোখের পানি মুছলেন। ইরাজ পলকহীন দৃষ্টিতে শুধু শ্রাবণীর দিকে তাকিয়ে রইল। ওর ঠোঁটের কোণে তৃপ্তিময় হাসি ফুটে উঠল। হঠাৎ করে যেন ওর ভিতরে থাকা সত্তাটা বলে উঠল, হাসিস না, এখন ওরা কাঁদছে, এরপর তো কাঁদার পালা তোর। মুহূর্তেই ইরাজের ঠোঁটের কোণ থেকে হাসিটুকু মিলিয়ে গেল। শ্রাবণীর বাবা মা ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কেঁদো না মা, আমি আর
তোমাকে আমার থেকে দূরে সরিয়ে রাখবো না। আজকেই তোমাকে আমার সাথে করে বাড়ি নিয়ে যাব। তারপর থেকে তুমি যা বলবে তাই হবে। তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি আর কখনো কোনো কাজ করব না। এই সবার সামনে আমি আজ তোমাকে কথা দিলাম। শ্রাবণীর বাবার কথা শুনে ইরাজ ফাঁকা ঠোক গড়ল। এখানে আর এক মুহূর্তে দাঁড়িয়ে থাকার শক্তি আর ওর হলো না। সবার অগোচরে ও ক্লান্ত এলোমেলো পায়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে আসলো। একটুকু পরেই শ্রাবণী চলে যাবে ভাবতে ওর ভিতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যেতে লাগলো। ও জানে শ্রাবণী এখান থেকে একবার চলে গেলে আর কখনো শ্রাবণীর দেখা পাবে না, কারণ ইরাজের বাবা মাও এখন জানে শ্রাবণীকে যে ছেলেটা চিট করেছে সেটা ইরাজ। ইরাজ নিজেই ওনাদের সবটা বলেছে। সেদিন ওর বাবা মার সামনে দাঁড়িয়ে ও এইসব যখন ওর বাবা মাকে বলছিল, সেদিন ওর বাবা মা দুজনে ওর গালে কষিয়ে দুটো 4টা থাপ্পড় মেরেছিলেন। ওনাদের দুজনের চোখের ইরাজ সেদিনই ওর প্রতি রাগ আর লজ্জা দুটোই দেখেছিল। ইরাজের মা সেদিন রেগে বলেছিলেন, আমার এখন এটা ভাবতেও লজ্জা করছে যে তুমি আমার নিজের ছেলে। আমি ভেবেছিলাম তোমার সঙ্গে শ্রাবণীর বিয়ে দিব, যাতে তুই ওকে একটা বেটার লাইফ উপহার দিতে পারিস সেই জন্য। বাট আই এম সরি টু সে, তুই শ্রাবণীর যোগ্যই না। তোর মতো ছেলের সাথে ওকে বিয়ে দিলে ওর লাইফ ভালো কিছু তো হতোই না, বরং ওর লাইফটা আরও নষ্ট হয়ে যেত। ইরাজ জানে ওর মা এক কথার লোক, ওনার সিদ্ধান্তে কখনো নড়চড় হয় না। আর তাছাড়া শ্রাবণীর বাবা মাও তো এখন জানেন শ্রাবণীর বাড়ি ছাড়ার পেছনে একমাত্র কারণ ইরাজ। ওনারা নিশ্চিত জেনে শুনে এরকম একটা ছেলের সাথে ওনার মেয়েকে বিয়ে দিবেন না, যে কিনা ওনাদের মেয়েকে মিথ্যে ভালোবাসার ফাঁদে ফেলে প্রতারণা করেছে। হ্যাঁ, ইরাজের অন্যায়ের জন্য ওকে সবাই মাফ করে দিয়েছে ঠিকই, কিন্তু শ্রাবণীর পাশে জামাই হিসাবে ওকে কেউই কখনো মানবে না। দুপুর 3:30 শ্রাবণী রুমে বসে লাগেজ নিজের জিনিসপত্র ঢোকাচ্ছে আর এক হাতে চোখের কোণে জমে থাকা পানি মুছছে। আজকে এই বাড়িতেও শেষ দিন। এরপর হয়তো কখন আর এই বাড়ির মানুষগুলোর সাথে ওর দেখা হবে না। এই বাড়ির মানুষের সাথে জড়ানোর এত স্মৃতি এইসবের সময়ের সাথে সাথে সব মুছে যাবে, ভুলে যাবে ক্ষণিকের জন্য প্রিয় হয়ে ওঠা মানুষগুলোকে। কিন্তু ইরাজকে কেউ কী করে ভুলবে? এই তো মাত্র কিছুদিন হলো ইরাজের জন্য ওর মনে আবারও সুপ্ত কিছু অনুভূতি জন্ম হয়েছিল। পুরনো ধুলো জমে যাওয়া ভালোবাসাগুলো অল্প স্বল্প তাজা হয়ে উঠেছিল। ইরাজের প্রতি একটু একটু করে আবারও দুর্বল হচ্ছিল। সেগুলো কিভাবে এত সহজে স্মৃতির পাতা থেকে মুছবে শ্রাবণী? কিভাবে সবাইকে বোঝাবে? এই কয়েকদিনে ছোট্ট ছোট্ট কেয়ারিং ওকে আরও ইরাজের ভালোবাসতে বাধ্য করেছে, ওকে আবারও সেই একই ভুল করতে বাধ্য করেছে, যেই ভুল করে ওকে নিজের বাড়ি ছাড়তে হয়েছিল, নিজের পরিবার ছাড়তে হয়েছিল। শ্রাবণী এইসব ভাবনার মধ্যেই দরজায় নক পড়ল। রুমের দরজা খোলাই ছিল। শ্রাবণী ভাবনা থেকে বের হয়ে দরজার দিকে তাকালো, দেখলো দরজার সামনে ফর্মাল পোশাকে ইরাজ দাঁড়িয়ে আছে। শ্রাবণী দরজার দিকে তাকাতে ইরাজ ওর দিকে তাকিয়ে মুচকে হেসে রুমের ভেতর প্রবেশ করলো। কিছুটা কাছাকাছি আসতেই শ্রাবণীর চোখের কোণে জমে থাকা অশ্রুকণাগুলো ইরাজের নজরে এলো। ও খানিকটা চিন্তিত হয়ে পড়লো। এই ব্যাপারে শ্রাবণীকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগেই হুট করে শ্রাবণী ছুটে এসে ইরাজকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজল। শ্রাবণীর এমন কাণ্ডে ইরাজ খানিকটা ভরকে গেল। শ্রাবণী শক্ত করে ইরাজকে জাপটে ধরে ওর বুকে মুখ গোজা অবস্থায় ফুপিয়ে কেঁদে উঠল। ইরাজ শক্ত হয়ে থম মেরে দাঁড়িয়ে রইল। শ্রাবণী ওকে জড়িয়ে ধরলেও ও শ্রাবণীকে জড়িয়ে ধরল না। শ্রাবণী ছোট বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে বেশ অনেকটা সময় কাঁদলো। ধীরে ধীরে ওর কান্নার গতি আরও বৃদ্ধি পেল। ইরাজের বুকের ভিতর উত্তাল ঝড় শুরু হলো। ও নিজেকে সামলে রাখার দায় হয়ে দাঁড়ালো। ওরও ইচ্ছে করলো এই মুহূর্তে শ্রাবণীকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে, কিন্তু ও তো সেটা পারবে না। সময় এবং পরিস্থিতি দুটোই ওকে বুঝিয়ে দিয়েছে শ্রাবণী আর ওর বিচ্ছেদটা চিরধার্য। এখন তোকে দুর্বল হলে চলবে না। ইরাজ দু হাতের আঙুলগুলো মুষ্টিবদ্ধ করে নিজেকে শক্ত করলো। শুকনো একটা ঢোক গিলে ম্ল্যান হেসে বলল, আমি হয়তো তোমার যেই ক্ষতি করেছি তার ক্ষতিপূরণ হয়তো আমি কখনোই করতে পারবো না, কিন্তু আমার জন্য তুমি তোমার যে পরিবারকে হারিয়েছিলে সেই পরিবারকে আমি আবারও তোমার কাছে ফিরিয়ে দিলাম। আশা করি এবার তুমি একটু হলেও আমাকে ক্ষমা করতে পারবে। আমার উপরে জমিয়ে রাখা রাগের মাত্রাটা কিছুটা হলেও কমাতে পারবে। শ্রাবণী কোনো প্রতিক্রিয়া দেখালো না, আগের মতোই কাঁদতে রইল। ইরাজ ওর কম্পনরত একটা হাত শ্রাবণীর মাথার উপর রাখলো, বুকে পাথর রেখে শুকনো কণ্ঠে বলল, কেঁদো না শ্রাবণী, নিজেকে শক্ত করো। তেতো অতীত কম বেশি সবারই থাকে, কিন্তু সেখান থেকে মুভ অন করতে জানতে হয়। আমি চাই তুমিও লাইফে মুভ অন করো, তোমার নিজের মতো ভালো পার্সোনালিটির একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে খুঁজে পাও এবং তোমার ভাঙাচোরা লাইফটা আবারও সুন্দর করে সাজিয়ে নাও। ইরাজ কথাটা বলে শেষ করার সাথে সাথে শ্রাবণী দু হাত দিয়ে জোরে ওর বুকে ধাক্কা দিল। আকস্মিক ধাক্কা ইরাজ টাল সামলাতে না পেরে খানিকটা পিছিয়ে গেল। নিজেকে কোনো রকম সামলে অবাক হয়ে তাকালো শ্রাবণীর দিকে। শ্রাবণী কান্নারত ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে আছে ইরাজের পানে। ও তো ভেবেছিল ইরাজ ওকে আটকানোর জন্য এসেছে, অথচ ইরাজ ওকে সান্ত্বনা দিচ্ছে, বলছে লাইফে মুভ অন করে নতুন কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে। কীভাবে পারছে ওই কথাগুলো বলতে? ও কি জানে না ওর প্রতি শ্রাবণীর অনুভূতিগুলো কি? শ্রাবণী চেঁচিয়ে উঠল,
রাগে গিজগিজ করতে করতে বলল, কেন এসেছেন আপনি? সান্ত্বনা দিতে? কে চেয়েছে আপনার কাছে সান্ত্বনা? চলে যান এখান থেকে। শ্রাবণীর চেহারায় রাগ থাকলেও ওর চোখে অনবরত পানি পড়ছে। ইরাজ মায়া ভরা দৃষ্টিতে বেশ অনেকটা সময় তাকিয়ে রইল শ্রাবণীর দিকে। এরপর ফস করে একটা শ্বাস ছেড়ে বলল, অফিসে আমার আর্জেন্ট কিছু কাজ পড়ে গেছে, এখনই আমাকে সেখানে যেতে হবে। তাই ভাবলাম যাওয়ার আগে তোমার সাথে একবার দেখা করে যাই। আর তো দেখা হবার চান্স নেই। যাই হোক, বেস্ট অফ লাক ফর ইউর নিউ লাইফ। সাবধানে যেও, আমি আসছি। কথাটা বলে ইরাজ জোরপূর্বক ম্ল্যান হেসে রুম থেকে বের হয়ে গেল। ইরাজ যেতেই শ্রাবণী বেডের উপর ধপ করে বসে পড়ল। দু হাত দিয়ে মুখ চেপে ধরে হু হু করে কেঁদে উঠল। ওর এখান থেকে যাওয়া যতটুকু বা আশা ছিল সেটুকু ইরাজের এখান থেকে চলে যাওয়ার সাথে সাথে নিভে গেল। ওকে না আটকেই কেন চলে গেল ইরাজ? কেন ওকে একবার এখানে থাকার জন্য বললো না? কেন বললো না আমি তোকে ভালোবাসি শুক্তারা, তুমি আমাকে ছেড়ে যেও না? তাহলে কি ইরাজও ওকে চায় না ওই ইরাজের লাইফে থাকুক? ইরাজ বাসা থেকে বের হয়ে গাড়ির কাছে আসতেই ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। দু চোখে অশ্রুকণা ভিড় করে চোখের সামনে সবকিছু আবসা হয়ে গেল। বুকের মধ্যে কি এমন যন্ত্রণা শুরু হলো, মনে হলো হৃৎপিণ্ডটা ছিঁড়ে বাড়ির ভেতরে রেখে চলে এসেছে। ইরাজ জানে শ্রাবণীর চোখের সামনে থেকে চলে যাওয়াটা ও কিছুতেই সহ্য করতে পারবে না, তাই আগে ভাগেই বাসা থেকে বের হয়ে চলে এসেছে, যাতে ওর এই অস্বাভাবিক আচরণ শ্রাবণীর সামনে ধরা না পড়ে। সেই জন্য যাকে আটকানোর সাধ্য ওর এখন নেই, তার সামনে শুধু শুধু নিজের দুর্বলতা প্রকাশ করে তার কষ্টের ভাগ বাড়িয়ে দিয়ে কি লাভ? শ্রাবণী বাড়িতে এসেছে আজ প্রায় 2 মাস হলো। এখানে এসেও নিজের পরিবারকে কাছে পেয়ে যেমন খুশি হয়েছে, তেমনি ভালোবাসার মানুষটার সাথে বিচ্ছেদের অনলে প্রতিনিয়ত ওর হৃৎপিণ্ডটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই 2 মাসে ওই বাড়ির কারোর সাথে শ্রাবণীর আর দেখা হয়নি, তবে সূচনা আর ওর বাবা মার সাথে ফোনে শ্রাবণীর বেশ কয়েকবার কথা হয়েছে। ওনারা সবাই শ্রাবণীকে ভীষণ মিস করেন, শ্রাবণী ওনাকে মিস করে। তবে যেই মানুষটাকে শ্রাবণী বেশি মিস করে তার কোনো হদিশ ওর জানা। ওই বাড়ি থেকে চলে আসার পর শ্রাবণী না ইরাজের সাথে দেখা করেছে আর না কোনো কথা হয়েছে। ও কয়েকবার চেয়েছিল ইরাজের নাম্বারে কল করতে, কিন্তু অভিমান আর জড়তার জন্য কলটার হয়ে ওঠেনি। সূচনা ওর বাড়িতে লোকদের সাথে শ্রাবণী যখন কথা বলে তখন বারবার চায় ওদের কাছে ইরাজের ব্যাপারে জিজ্ঞেস করতে, কিন্তু কোথাও একটা আটকা আছে। লজ্জা ভয়রা এসে ওকে চারপাশ দিয়ে ঘিরে ধরে। মনে হয় এখন তো সবাই ওদের বিষয়টা সবটা জানে। এখন যদি ওইভাবে সারাদিন ইরাজের ব্যাপারে জানতে চায় তাহলে সবাই কি ভাববে? আর তাছাড়া ও যেমন ইরাজের খোঁজ নেয়নি, ইরাজও তো তেমন ওর খোঁজ নেওয়ার চেষ্টাও করেনি। এই 2 মাসে ওকে একটা ফোন পর্যন্ত করেনি। ইনফ্যাক্ট সেদিন শ্রাবণী যখন ইরাজের বাড়ি থেকে চলে এসেছিল, ইরাজ ওকে একটাবার আটকানো পর্যন্ত চেষ্টা করেনি। এর মানে তো এটাই দাঁড়ায় শ্রাবণী ইরাজের থেকে দূরে থাকলে ইরাজের কিছু যায় আসে না। ওর মনে শ্রাবণীর জন্য কোনো রকম অনুভূতি নেই। যদি থাকতো তাহলে ও তো এতদিনে একবার হলেও শ্রাবণীর খোঁজ নিত, শ্রাবণীকে একটা কল করতো। ও যখন সেটা করেইনি তখন শ্রাবণী ধরেই নিচ্ছে যে ওকে ছাড়া ইরাজ দিব্যি ভালো আছে। দরজায় নক পড়ার শব্দে শ্রাবণী নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। মাথা তুলে সামনে তাকাতেই দেখলো ওর বাবা মা দরজার সামনে দাঁড়িয়ে আছে। শ্রাবণী ঝটপট 2 হাতের উল্টো পিঠ দিয়ে নিজের গালে পড়িয়ে পড়া পানিটুকু মুছে নিল। ওর বাবা সেটা চোখে আলো না, তিনি দরজার কাছে দাঁড়িয়ে মৃদু আওয়াজে বললেন, মা আসবো? শ্রাবণী তড়িঘড়ি করে নিজেকে স্বাভাবিক করতে ব্যস্ত হয়ে পড়ল। জোরপূর্বক মৃদু হেসে বলল, আসো না বাবা, আমার রুমে আসতে তোমার আবার পারমিশন নেওয়ার লাগে? শ্রাবণীর বাবা হালকা হাসলেন, গুটি গুটি পায়ে এগিয়ে এসে শ্রাবণীর মুখোমুখি বেডের উপর বসলেন। খানিকটা আদ্র কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি ঠিক আছো তো মা? হ্যাঁ বাবা, একদম ঠিক আছি। আমার আবার কি হবে? শ্রাবণীর বাবা দীর্ঘশ্বাস ফেললেন, এক হাত ওর মাথায় রেখে উদাসীন কণ্ঠে বললেন, আমি জানি না মা, এখানে আসার পর থেকে লোকজন আড়ালে তোমাকে নিয়ে বিভিন্ন কথা বলছে, কটূক্তি করছে, বাড়িতে এসে নানা প্রশ্নই তোমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিচ্ছে, কিন্তু বাবা হয়ে আমি কিছুই করতে পারছি না, এর জন্য আমি অনেক দুঃখিত মা। শ্রাবণীর চেহারা থেকে হাসিটা মিলিয়ে গেল। ও চুপ করে বসে রইল। শ্রাবণীর বাবা আবারও বললেন, আমি জানি মা, এখানে আসার পর থেকে তোমাকে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। ভাবছি তোমাকে খুব শীঘ্রই বিয়ে দিয়ে দিব, এতে তুমি সবার উল্টোপাল্টা প্রশ্ন থেকেও মুক্তি পাবে আর তোমার অতীতের তিক্ত স্মৃতি থেকেও বের হতে পারবে। এবার বলো, আমার সিদ্ধান্তে তোমার কোনো আপত্তি আছে? বাবার কথায় শ্রাবণী থম মেরে কিছুক্ষণ বসে রইল। তারপর ওর বাবার মুখ পানে তাকালো। দেখলে তিনি অতি আগ্রহ নিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। শ্রাবণী ফোঁস করে শ্বাস ফেলল, নির্জীব কণ্ঠে বলল, না বাবা, আমার আর এখন তোমার কোনো সিদ্ধান্তই আপত্তি নেই। তুমি যা ভালো মনে করো করতে পারো। আমি তোমাদের যে কোনো সিদ্ধান্তে রাজি আছি, কথা দিচ্ছি। আগের বারের মতো এবার আমি আর কোনো ভুল করব না। মেয়ের কথায় শ্রাবণীর বাবা স্বস্তির নিঃশ্বাস নিলেন। আশানুরূপ উত্তর পেয়ে তৃপ্তিময় একটা হাসি দিলেন।
তারপর শ্রাবণীর মাথায় 2 হাত বুলিয়ে দিয়ে খুশি মনে রুম থেকে বের হয়ে গেলেন। শ্রাবণী অনুভূতির শূন্য দৃষ্টিতে ওর বাবার দিকে তাকিয়ে রইল। ভাবলো যাকে কখনো পাবেই না তার জন্য অপেক্ষা করে শুধু নিজের পরিবারকে কষ্ট দিয়ে ওর কী লাভ। 1 সপ্তাহ পর 1 বছর আগেরকার মতো আবারও শ্রাবণীর বাড়ি বাহারি সাজে ছিজে উঠেছে। আত্মীয় স্বজনদের ভিড়ে পুরো বাড়ি ঘমঘম করছে। বিয়ের আয়োজন পরিচালনা করছে বাড়ির পুরুষেরা। সব ব্যস্ত হয়ে উঠে পড়ে লেগেছে। অতিথিদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয় সেদিকে কোনো কড়াভাবে নজর রেখেছেন শ্রাবণীর মা। শ্রাবণী বধূ বেশে জানলার কাছে নীরবে দাঁড়িয়ে সবার ব্যস্ততা দেখছে। ওর বুকের মধ্যে হাতেরও পেটা করছে। না জানি কোন অচেনা ব্যক্তির সাথে আজকে ওর জীবনটা জুড়বে, যাকে চিনবে না, জানে না, কখনো দেখেইনি, তার সাথে বিয়ে নামক পবিত্র বন্ধনকে আবদ্ধ হতে হবে। সবচেয়ে বড় কথা একজনকে ভালোবেসে অন্য আরেকজনের সাথে হাসি মুখে সংসার করতে হবে সারাটা জীবন। এসব কিভাবে করবে ও? কিভাবে ইরাজকে ভুলে সম্পূর্ণ অচেনা একটা মানুষকে নিজের স্বামী রূপে গ্রহণ করবে? মস্তিষ্কে হাজারটা চিন্তা। এই চিন্তায় ক্ষণিকের জন্য অবসান ঘটাতে তড়িঘড়ি করে রুমের ভেতর প্রবেশ করলেন শ্রাবণীর মা। রুমের ভেতর এসেই কর্কশ কণ্ঠে শ্রাবণীর উদ্দেশ্যে বললেন, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? বাইরে থেকে তোকে স্পষ্ট দেখা যাচ্ছে। এখন যদি বরযাত্রীরা এসেই তোকে জানলার ধারে দাঁড়িয়ে থাকতে দেখে তাহলে তারা কি ভাববে বলতো? কথাটা বলতে বলতে শ্রাবণীর মা জানলার ধারে জানলাটা বন্ধ করে দিলেন। শ্রাবণীর মাথা নিচু করে হেঁটে চুপচাপ গিয়ে বেডের ওপর পা ঝুলিয়ে বসে পড়ল। ওর মা আবারও ব্যস্ততা কণ্ঠে বললেন, তোর স্বাস্থ্য শেষ। ওদেরকে বলেছিলাম তোকে খাবার খাইয়ে দিতে, খাইয়েছে ওরা? শ্রাবণী ছোট্ট করে বলল, খাওয়াতে চেয়েছিল, আমি বারণ করে দিয়েছি। আমার খিদে নেই, কিছু খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে করছে না বললে তো হবে না, জোর করে হলেও খেতে হবে, না হলে এরপর আর খাবার সুযোগ পাবি না। বিয়ে শেষ হলেই তো ওদের সাথে তোকে চলে যেতে হবে। তারপর ওই বাড়িতে গিয়ে কখন সব রিচুয়াল কমপ্লিট হবে আর কখনই বা তুই খাবি? এর চেয়ে ভালো এখনই খাবারটা খেয়ে নে, তাহলে আমাকে আর টেনশনে থাকতে হবে না। আমি খাবার নিয়ে আসছি, দাঁড়া। কথাটা বলে শ্রাবণীর মা রুম থেকে বের হওয়ার জন্য উদ্যত হলেন। শ্রাবণীর পেছন থেকে মৃদু আওয়াজে মা বলে ডেকে উঠল। উনি দাঁড়িয়ে গেলেন। প্রশ্নবোধক দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে শ্রাবণীর দিকে তাকালেন। শ্রাবণী মিনমুনি কণ্ঠে জিজ্ঞেস করল, আঙ্কেল আন্টি সূচনা আপু ওনাদের ইনভাইট করেছিল মা? এখানে কখন আসবে ওনারা? কখন আসবে সেটা কিভাবে জানবো? ইনভাইট তো করেছি। এখন ওনারা যে কোনো সময় চলে আসতেও পারেন, আবার ব্যস্ততা থাকলে আসতে নাও পারেন। কথাটা বলে শ্রাবণীর মা রুম থেকে বের হয়ে চলে গেলেন। শ্রাবণী উদাসীন হয়ে বসে রইল। ভাবল সূচনা আর ওর মা বাবাকে যখন ইনভাইট করা হয়েছে তখন ইরাজকেও নিশ্চয়ই ইনভাইট করেছে শ্রাবণীর বাবা। ইরাজও হয়তো এতক্ষণে জেনে গেছে আজকে শ্রাবণীর বিয়ে। শ্রাবণীর বিয়ে জেনেও কি ইরাজ আজকে আসবে এখানে? নাকি এবারেও ভীতুদের মতো নিজেদের ইমোশনদের লুকিয়ে রাখতে কোথাও গিয়ে বসে থাকবে? শ্রাবণীর মা ওকে খাবার খাইয়ে দিতে দিতে শুনতে পেলেন বাইরে সবাই বলাবলি করছে, বরযাত্রী এসে গেছে। উনি শেষ কয়েক লোকমা ভাত দ্রুত শ্রাবণীর মুখে পুরে দিয়ে তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে গেলেন। শ্রাবণী ঢকঢক করে 1 গ্লাস পানি খেয়ে গলায় আটকে থাকা খাবারগুলো কোনো রকম ছাড়িয়ে নিল। আরেকটু হলেই ওর দম আটকে যাচ্ছিল। ও জোরে জোরে কয়েকবার দম নিয়ে নিজেকে স্বাভাবিক করলো। শুনতে পেল বাইরে সবাই বরযাত্রীদের আপ্যায়নে ব্যস্ত হয়ে উঠেছে। শ্রাবণীর হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। অজানা ভয়ে ওর হাত পা শীতল হতে লাগলো। শ্রাবণী একের পর এক ঢোক গিলতে গিলতে নিজের 2 হাত একত্রে করে আঙ্গুল কচলাতে লাগলো। ওর অস্বস্তি ভয়ের সমাপ্তি ঘটিয়ে হঠাৎ কেউ একজন দরজা ঠেলে ওর রুমে প্রবেশ করলো। দরজা খোলার শব্দে শ্রাবণী আতঙ্কগ্রস্ত হয়ে সামনে তাকাতেই ওর চোখ জোড়া খুশিতে চিকচিক করে উঠল। ও বসা থেকে দাঁড়িয়ে এক ছুটে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার গলা জাপটে ধরল। খুশিতে আত্মহারা হয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো আপু? আঙ্কেল আন্টি কেমন আছেন? সুজোরা 1 হাত শ্রাবণীর পিঠে রাখলো, ঠোঁট প্রসারিত করে হেসে বলল, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি, বাকিরাও সবাই ভালো আছে। তুমি বলো, তোমার কি অবস্থা? চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? শ্রাবণী সূচনাকে ছেড়ে দিয়ে ওর মুখোমুখি দাঁড়ালো। প্রসঙ্গ ঘুরিয়ে জোরপূর্বক হেসে বলল, তুমি একা এসেছো আপু, নাকি আঙ্কেল আন্টিও এসেছে? একা কেন আসবো? আমার 14 গোষ্ঠীর সবাই এসেছে। বেশ খুশ মজাজে কথাটা বলল সূচনা। শ্রাবণী সূচনার কথার আগা মাথা বুঝতে না পেরে বলল, 14 গোষ্ঠীর সবাই এসেছে মানে? মানে আমার সমস্ত রিলেটিভরা
তোমার বিয়েতে বরযাত্রী হয়ে এসেছে। শ্রাবণী অবাক হলো, বোকা বোকা কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন? আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে সে কি তোমার পরিচিত কেউ? সূচনা দুষ্ট হাসি হাসলো, হেয়ালি করে বলল, শুধু আমাদের পরিচিত না, সে তোমারও পরিচিত। শ্রাবণীর অবাকের মাত্রা আগের থেকেও আরও বেড়ে গেল। ও ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, আমারও পরিচিত? কে সে? এর শ্রাবণী ইরাজের নামটা নিতেই যাচ্ছিল, তখনই হঠাৎ কেউ একজন ওকে কথার মাঝে থামিয়ে দিয়ে বলে উঠল, আমি। শ্রাবণী আর সূচনা দুজনেই ঘুরে দরজার বাইরে তাকালো। দরজার বাইরে পাঞ্জাবি পরা এবং মাথায় টোপর দেওয়া অবস্থায় রিশানকে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রাবণীর মাথায় আকাশ ভেঙে পড়ল। রিশান মুচকি হেসে এক পা দু পা করে হেঁটে এসে শ্রাবণীর সামনে দাঁড়ালো। চেহারায় খানিকটা লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, তোমার বিয়েটা আমার সাথে ঠিক হয়েছে, একটু পরে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাব। রিশানের কথা শুনে শ্রাবণী হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আচমকা ধপ করে ওর মাথায় আগুন জ্বলে উঠল। ওর রাগে ফোঁস করতে করতে আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। হঠাৎ ওর নজর গেল ওর রুমের রিডিং টেবিলের উপরে থাকা কাচের ফুলদানিটার উপর। শ্রাবণী ধূপধাপ করে পা ফেলে ফুলদানিটার দিকে এগিয়ে গেল। ওটাকে হাতে নিয়ে কোনো কিছু না বলেই হঠাৎ রিশানের দিকে ছুঁড়ে মারল। রিশান দ্রুত মাথা নিচু করে ফেলল, সাথে সাথে ফুলদানিটা ওর মাথার উপর দিয়ে উড়ে গিয়ে দেয়ালের সাথে আছড়ে পড়ল। এত জোরে ধাক্কা লাগায় ফুলদানিটা ভেঙে টুকরো টুকরো হয়ে ঝনঝন করে শব্দ তুলে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। রিশান ও মা গো বলে চিৎকার দিয়ে উঠল। সূচনা অবাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। রিশান সোজা হয়ে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলল, বাপরে, একটুর জন্য বেঁচে গেছি। বাঁচাচ্ছি তোকে। তোর এত বড় সাহস, তুই আমাকে বিয়ে করতে এসেছিস? তোকে আজকে আমি খুন করেই ফেলবো। তারপর দরকার হলে আমি স্বেচ্ছায় পুলিশের কাছে স্যালেন্ডার করে ফাঁসিতে ঝুলব। দাঁত কিরমির করে কথাটা বলে শ্রাবণী গটগট করে হেঁটে রিশানের দিকে এগিয়ে গেল। নিজের শরীরের সর্বশক্তি প্রয়োগ করে দু হাত দিয়ে রিশানের গলা চেপে ধরল। কয়েক সেকেন্ড পেরিয়ে যেতেই রিশানের দম আটকে যেতে লাগলো। ওর চেহারার রং বিবর্ণ হয়ে খুক খুক করে কাশি শুরু হয়ে গেল। সূচনা থম মেরে হা করে তাকিয়ে শ্রাবণের কাণ্ড দেখতে লাগলো। রিশান আটকে আসা কণ্ঠে কাঁচতে কাঁচতে সূচনার উদ্দেশ্যে বলল, আপি বাঁচাও আমাকে, এই মেয়ে তো মনে হচ্ছে আজকে আমাকে মেরেই ফেলবে। রিশানের চিৎকারে সূচনার হুঁশ আসলো। ও দ্রুত এগিয়ে এসে রিশানের গলা থেকে শ্রাবণীর হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। শ্রাবণীর দাঁত কটমট করতে করতে সূচনার উদ্দেশ্যে বলল, আপু প্লিজ, তুমি দূরে সরে যাও। আজকে আমার হাত থেকে এটাকে কেউ বাঁচাতে পারবে না। এটার জন্যই আমার লাইফে যত রকমের প্রবলেম শুরু হয়েছিল। আজকে একে জানে মেরে আমি আমার লাইফের সমস্ত প্রবলেম থেকে নিজেকে মুক্তি করব। কথাটা বলে শ্রাবণী আগের থেকে আরও শক্ত করে রিশানের গলা চেপে ধরল। সূচনা দাঁতে দাঁত চেপে রিশানের উদ্দেশ্যে বলল, রোশনের বাচ্চা, তোকে আগেই বলেছিলাম এরকম ড্রামা না করতে। এখন দেখেছিস তো তোর এই জঘন্য ড্রামার জন্য কি হচ্ছে। রিশান চিৎকার করে বলল, আমার ভুল হয়ে গেছে আপু, আমি আর এইরকম করব না। প্লিজ তুমি আমাকে এই দানবিনীর হাত থেকে বাঁচাও। সূচনা কোনো মতে শ্রাবণীকে টেনে রিশানের থেকে দূরে সরিয়ে আনলো। রিশান গলায় হাত দিয়ে কাঁচতে লাগলো। শ্রাবণী আরও ওকে মারার জন্য তেড়ে যেতে লাগলো। রিশান দিশেহারা হয়ে ভয়ার্ত দৃষ্টিতে শ্রাবণীর দিকে তাকালো। ওর সামনে হাত জোর করে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আর মেরো না মেরি জান, এরপর মারলে আমার একদম ওপরের টিকিট কনফার্ম হয়ে যাবে। আমি তো ব্যাস তোমার সাথে মজা করছিলাম, না হলে আমার ঘাড়ে কটা মাথা যে আমি তোমার মতো একটা রাক্ষসী মেয়েকে বিয়ে করব। শ্রাবণী থমকে গেল, অবাক কণ্ঠে বলল, মানে তোমার বিয়ে আমার সাথে না, ইরাজের সাথে ঠিক হয়েছে। আমি তো তোমার রিয়াকশন দেখার জন্য এইসব বলে মজা করছিলাম। কথাটা বলে রিশান ওর মাথা থেকে টোপরটা খুলে শ্রাবণের হাতে ধরিয়ে দিল। তারপর ঠোঁট ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলল, এই নাও তোমার বরের টোপর, সে ছাদে গিয়েছে, তোমার জন্য অপেক্ষা করছে, যাও গিয়ে দেখা করে আসো।
শ্রাবণী টোপরটা হাতে নিয়ে ফ্রিজড হয়ে দাঁড়িয়ে রইল। নিজের কানকে যেন ওর বিশ্বাস হলো না। ও অবশেষ চোখে সূচনার দিকে তাকালো। সূচনা মুচকি হেসে উপর নিচ করে মাথা নাড়ালো। যার মানে রিশান যা বলছে সত্যি বলছে। অনাকাঙ্ক্ষিত পাওয়া এরূপ খবরে খুশিতে শ্রাবণীর দু চোখ পানিতে চিকচিক করে উঠল। রিশান ধমকের স্বরে বলল, এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও ওপরে, না হলে তো এরপর তোমার বর এসে আমাকে পেটাবে। আমি এখানে সবার মার খেতে আসিনি, বিয়ে খেতে এসেছি। শ্রাবণী আর এক সেকেন্ডও ওখানে দাঁড়ালো না। এক হাতে টোপর ধরে অন্য হাত দিয়ে শাড়ির কুচি উপরে উঠিয়ে ছুট্টে রুম থেকে বের হয়ে আসলো। তারপর সিঁড়ি বেয়ে এক দৌড়ে ছাদে উঠল। নজর গেল ছাদের পূর্ব পাশে রেলিংয়ের দিকে। সেখানে একজন সোনালি রঙের শেরওয়ানি পরে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। শ্রাবণীর চেহারায় খুশির ঝলক ফুটে উঠল। চোখের কোণে অশ্রুকণা এসে জমা হলো। ও কাঁপা কাঁপা কণ্ঠে অস্পষ্ট স্বরে বলল, ইরাজ। ইরাজ পিছনে ঘুরে শ্রাবণীর দিকে তাকালো। ঠোঁটের কোণে মুচকি হাসি ঝুলিয়ে ভ্রু নাচালো। শ্রাবণী থম মেরে ঠায় দাঁড়িয়ে রইল। ও চারপাশের সব কিছু যেন কিছুক্ষণের জন্য থমকে গেল। চোখের কোণে জমে থাকা অশ্রুর বিন্দুগুলো নীরবে গাল গড়িয়ে পড়তে লাগলো। ও অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল ইরাজের দিকে। ইরাজ ঠোঁট প্রসারিত করে ভুবন বুলানো একটা হাসি দিয়ে দুহাত মেরে চোখ দিয়ে ইশারা করে শ্রাবণীকে কাছে আসতে বলল। শ্রাবণী টোপরটা নিচে ফেলে দিয়ে দৌড়ে গিয়ে ইরাজের বুকে ঝাঁপিয়ে পড়ল। ওকে শক্ত হাতে জড়িয়ে ধরে টুকরে কেঁদে উঠল। ইরাজও পরম যত্নে দু হাতে আগলে নিল নিজের শুকতারাকে। ওর ঠোঁটের কোণে ফুটে উঠল তৃপ্তির হাসি। শ্রাবণী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি ভেবেছিলাম আমি আপনাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি। আমাদের বোধহয় আর কোনো দিনও দেখা হবে না, কিন্তু কখনো ভাবিনি আপনাকে আবারও চোখের সামনে দেখতে পাবো, তাও আবার এভাবে। ইরাজ ওর বুক থেকে শ্রাবণীর মাথা উঠিয়ে খানিকক্ষণ শ্রাবণীর কান্নারত মুখখানার দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর শ্রাবণীর কপালে গভীরভাবে নিজের ঠোঁট ছোঁয়ালো। শ্রাবণী অশ্রু টলমলে দৃষ্টিতে ইরাজের অক্ষিদয়ের দিকে তাকালো। দুজনের দৃষ্টি একে অপরের দিকে নিবদ্ধ হলো। ইরাজ মোহনীয় ভঙ্গিতে নেশাভরা কণ্ঠে বলল, কিন্তু আমি তো ভেবেছিলাম যাকে এতটা ভালোবাসি তাকে কিভাবে হারিয়ে যেতে দেই বলো? তোমাকে ভালোবাসার প্রথম যে সুযোগটা আমি হাতছাড়া করেছিলাম, দ্বিতীয়বার আর সেই সুযোগটা হাতছাড়া করতে চাই না। তোমাকে আমি সারা জীবনের মতো আমার করে নিতে চাই। আমার ছোট্ট আকাশে শুকতারা বানিয়ে রাখতে চাই। আমি জানি আমি তোমার জীবনে দুঃখ হয়ে ধরা দিয়েছিলাম, কিন্তু আমি চাই তুমি আমার জীবনে এক ফলে সুখ হয়ে ধরা দাও। রাতের অন্ধকারে আকাশে যেমন জল জল সন্ধ্যাতারারা উঠে আকাশকে আলোকিত করে তোলে, তেমনই আমিও চাই তুমি শুকতারা হয়ে এসে আমার আঁধারে ঢাকা জীবনকে আবারও প্রজ্বলিত করে ভালোবাসাময় দীপশিখা দিয়ে সাজিয়ে তোলো। হ্যালো বন্ধুরা, আশা করি গল্পটা ভালো লেগেছে আপনাদের। যদি গল্পটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর পরবর্তীতে কেমন টাইপের গল্প শুনতে চান সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাদের জন্য অনেক মূল্যবান। আপনারা পাশে থাকলে আমরা চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।